একটা জিনিস মনে রাখতে হবে যে অন্তর্বর্তী সরকারের সাথে নারীবাদের কোনো বিরোধ নাই। নারী বিরোধী যে শক্তিটা আছে সেটা অনেক বেশি উগ্রভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল। আমরা নারী সংস্কার কমিশনের রিপোর্ট তো গ্রহণ করেইছি, আমাদের যদিও সময় খুব কম ছিল তারপরেও আসলে পারিবারিক ক্ষেত্রে নারীর উপর যে সহিংসতা হয়, কর্মক্ষেত্রে যে সহিংসতা হয়, সেটার ব্যাপারে দুটো আলাদা করে আইন করে নিয়েছি। এখন যদি হয় যে সম্পত্তিতে নারীর সমান অধিকার, এইটা আসলে একটা পলিটিক্যাল কনসেনসাস বিল্ডিং এর বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে উগ্রবাদী যারা আছেন তাদেরকে সুযোগ দিচ্ছেন কিনা, তার বড় কয়েকটি উদাহরণও তারা আনতে চান, কিংবা ওই সময় আপনিও জানেন আসছে যে জেল থেকে অনেক জঙ্গি ছাড়া পেয়ে গেছে, যারা একদমই উগ্রবাদী যাদের চিহ্নিত তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা মাঠে ঘোরাফেরা করতে পারছে। আমাদের উপর চাপের আসলে কোনো শেষ ছিল না, কিন্তু কথা হচ্ছে কি জানেন, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, অন্তর্বর্তী সরকারের কি লাভ উগ্রবাদীদের সাথে সখ্যতা করে? একটা লাভ দেখাতে হবে তো। অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টাটা তার জীবনের কোনো কর্মকাণ্ডে এটা বুঝিয়েছে যে আমরা না আসলে উগ্রবাদের পক্ষে? এটা তো না। এটা ওই যে রাজনৈতিক ব্যাখ্যা হয় তো, নানান রকম ব্যাখ্যা খুব সহজেই টেনে ফেলা যায়। ফলে এটা সত্য কথা যে অনেককে আটকে রাখা যায়নি, তার কারণ হচ্ছে যেমন শীর্ষ সন্ত্রাসী, এটা কেবল কিন্তু উগ্রবাদীদের ক্ষেত্রে প্রযোজ্য না, শীর্ষ কিছু সন্ত্রাসীও মুক্তি পেয়ে গেছে। এটা নিয়েও আমরা মিটিং করেছি, কথা বলেছি যে এখন এটার ফলটা কি হবে। আইন শৃঙ্খলার তো এমনিতেই এত নাজুক অবস্থা, ফলে সেখানেও কিন্তু পরবর্তীতে আমরা ব্যবস্থা নিয়েছি। একটা শক্তি আছে, সেই শক্তি এর আগেও নারী নীতি বদলে দিয়েছে। হ্যাঁ, সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে যেটা নারী শক্তির একটা পার্ট এখন, সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। প্রিয় ভাইয়েরা, নিশ্চয়ই আপনারা উক্ত টকশোটি শুনেছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, যেটি বর্তমানে বলা যায় একটি ভাইরাল টকশো বা টক অফ দ্য কান্ট্রি। এই বিষয়ে সাংবাদিকের একটি প্রশ্নের পরিপ্রেক্ষিতে সৈয়দা রিজওয়ানা হাসান বলেছিলেন, সেই শক্তির একটি পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকু অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকু নিয়ে কাজ করা। কখনো যাতে এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটি করতে পেরেছি। তাদের আমরা মেইন স্ট্রিম হতে দেইনি। অর্থাৎ তিনি তার এই বক্তব্যটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তারা ক্ষমতায় যেতে দেন নাই। তিনি বা তার মতো আরও যেসব ব্যক্তি এর পিছনে রয়েছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় যেভাবেই হোক জামাত ইসলামকে তারা সংখ্যাগরিষ্ঠ আসন থেকে বঞ্চিত করেছেন। এই বিষয়টি নিয়ে তার এই বক্তব্যের জন্য দেশের মানুষই সিদ্ধান্ত গ্রহণ করবেন, কারণ তিনি দেশের জনগণের, সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে তিনি উপেক্ষা করেছেন, জনগণের রায়কে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। তাই তার এই এবং তাদের এই কাজের জবাব বা উত্তর এই বাংলাদেশের জনগণই দিবে, এ বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। মহোদয়া সৈয়দা রিজওয়ানা হাসানের একটি বক্তব্যের সাথে আমার আপত্তি রয়েছে। তিনি বলেছেন, পিতার সম্পত্তিতে ভাই বোনের সমান অধিকারের কথা, এটা আল্লাহ তাআলার প্রদত্ত বিধানের বিরোধিতা নয় কি? যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে একজন সন্তানের, পুত্র সন্তান এবং কন্যা সন্তান কতটুকু সম্পত্তি পাবে তার সুস্পষ্ট বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলার যে বিধান দিয়েছেন, সেখানে পিতার সম্পত্তিতে পুত্র সন্তান যতটুকু সম্পত্তি পাবে, কন্যা সন্তান তার অর্ধেক পাবে। তো সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন যে ভাই বোনের সমান অধিকারের কথা। তাহলে তার এই কথার মাধ্যমে আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধাচরণ নয় কি? এতে করে কি তার ঈমান আছে? বিজ্ঞ আলেমদের নিকট থেকে জানতে চাই। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমাদের গুরুতর অভিযোগ রয়েছে, সাংবাদিক নয়ন আদিত্যর ব্যাপারে। সম্মানিত সাংবাদিক নয়ন আদিত্য বলেছেন
জেল থেকে অনেক জঙ্গি ছাড়া পেয়ে গেছেন, যারা একদমই উগ্রবাদী, যাদের চিহ্নিত, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা মাঠে ঘোরাফেরা করছে। অর্থাৎ 24 সালের আগস্ট মাসের পরে যে সমস্ত আলেম ওলামা জেল থেকে, কারাগার থেকে বা গুম সেল থেকে মুক্তি পেয়েছেন, তাদেরকে তিনি বলতে চেয়েছেন জঙ্গি এবং উগ্রবাদী। 24 আগস্টের পরে জেল থেকে কোন কোন আলেম মুক্তি পেয়েছেন আমরা কয়েকটি নাম দেখি। হজরত মাওলানা মাহমুদুল হাসান গনবী, মুফতি জসিমউদ্দিন রহমানী, শাইখুনা হারুন ইজহার, মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক প্রমুখ। সাংবাদিক নয়ন আদিত্য, তাহলে কি তিনি এই বাংলাদেশের এই বিশিষ্ট আলেমদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করছেন? তার এই ধৃষ্টতাপূর্ণ শব্দ চয়ন করা থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ করছি। আমি আরও বিনয়ের সাথে অনুরোধ করব, সকল জার্নালিস্ট এবং মিডিয়া ব্যক্তিত্বদেরকে আপনারা শব্দ চয়ন করার সময় সুন্দর সুন্দর শব্দ চয়ন করবেন। এমন শব্দ চয়ন করবেন না যার দরুন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়, বাংলাদেশের সুনাম নষ্ট হয়ে যায়, বহির্বিশ্ব বাংলাদেশকে জঙ্গি দেশ হিসেবে চিনবে বা জঙ্গি দেশ হিসেবে আখ্যায়িত করবে, সেই পথকে আপনারা প্রশস্ত করবেন না। নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশে বা বিশ্বে কারা জঙ্গি, কারা আসলে খারাপ কাজের সাথে জড়িত, কারা সন্ত্রাস ও চাঁদাবাজের সাথে জড়িত, এ বিষয়ে অবশ্যই আপনারা আমাদের থেকে ভালো জানেন। ধন্যবাদ সবাইকে।